সবাইকে নমস্কার। বিগত কয়েক মাস ধরে আমার এই চ্যানেলে এমন কিছু ভিডিও করা হচ্ছে যাতে গাড়ির ভেরিয়েন্ট সম্পর্কে আলোচনা করা হচ্ছে। কোন ভেরিয়েন্টে কি কি ফিচার্স আছে, কার এক্স শোরুম প্রাইস কত, সেগুলো নিয়ে আলোচনা করছি ডিটেলে। এবার এই ভিডিওগুলো করছি কেন? কারণ আপনারা যে দর্শক আছেন তারা আমার কাছে ডিমান্ড করছেন যে পার্টিকুলার একটা গাড়ি নিয়ে আলোচনা করার জন্য। তো সেই জন্য এই ভিডিওগুলো করছি। এবার এই ভিডিওগুলো যারা দেখছেন তারা একটা বাইং ডিসিশন নিয়ে নিচ্ছেন, মানে তারা আগামী 2-3 মাসের মধ্যে গাড়ি কিনে ফেলছেন। এবার শুধু গাড়ি কিনলেই তো হবে না, গাড়ি চালাতেও জানতে হবে। সুতরাং তারা ড্রাইভিংটাও শিখে নিচ্ছেন। এবার আমার চ্যানেলে অনেক দর্শক এরকম আছেন যারা আগে থেকেই গাড়ি চালাতে জানেন, ঠিক আছে, মানে স্টিয়ারিং, ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর এগুলোর ওপরে ভালো কমান্ড আছে তার। শুধু তাই নয়, হ্যান্ড আই কোঅর্ডিনেশনটাও তার ভালো, সেই জন্যই সে ভালো ড্রাইভিং করতে পারে। কিন্তু একটা লোক যার হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো, স্টিয়ারিংয়ের ওপর ভালো কন্ট্রোল আছে, খুব তাড়াতাড়ি গিয়ার চেঞ্জ করতে পারে, তারা কি সত্যি করেই ভালো ড্রাইভার? মানে আমার আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে শুধুমাত্র ড্রাইভিংটা জানলেই কমপ্লিট ড্রাইভার হওয়া যায় না। তার সাথে এমন কিছু জিনিস জানতে হয় আপনাকে যেটা ডাইরেক্টলি ড্রাইভিংয়ের সাথে রিলেটেড নয়, কিন্তু ড্রাইভিংয়ের একটা পার্ট বটে। তো আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। যেমন আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন, খুব ভালো গাড়ি চালাচ্ছেন, হাই রোডে চালাচ্ছেন, এবার হঠাৎ করে একটা পেরেকে আপনার কোনো একটা টায়ার ফাঁসলো আর কি, টায়ারটা পাংচার হয়ে গেল সোজা কথায়। এবার আপনাকে তো টায়ার চেঞ্জ করতে হবে, কিন্তু আপনি ড্রাইভিং ভালো জানেন, টায়ার চেঞ্জ করতে পারেন না। তো আপনি তখন টায়ারটাকে নিয়ে ওই হাওয়া টাওয়া দিয়ে, ইনফ্লেটার দিয়ে হাওয়া দিয়ে কোনো মতে কোনো একটা টায়ারের দোকানে গিয়ে টায়ারটাকে চেঞ্জ করে নিলেন। আপনার উচিত হচ্ছে যে টায়ারটাকে তক্ষুনি চেঞ্জ করে নেওয়া, ঠিক আছে। হ্যাঁ, যদি রাত্রিবেলা হয় আলাদা ব্যাপার, রাত্রিবেলা আপনি ওটাকে ইনফ্লেটার দিয়ে আপ করে দিয়ে কোনো মতে এগিয়ে যান। চেষ্টা করবেন যে কোনো মানে চুপচাপ নিস্তব্ধ জায়গায় টায়ারটাকে চেঞ্জ না করার জন্যে, কোনো গ্রাম্য এলাকা যেখানে লোকজন আছে সেই সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করুন। কিন্তু যেখানে আপনি ভর দুপুরে বা সকালবেলা মানে দিনের আলোয় টায়ারটা পাংচার হয়েছে সেখানে আপনি নিজেই চেঞ্জ করার চেষ্টা করুন। তো সেটাই হচ্ছে ড্রাইভিংয়ের একটা পার্ট, মানে আপনি ড্রাইভিং জানলে আপনাকে টায়ার চেঞ্জ করতেও জানতে হবে। এবার টায়ার চেঞ্জ নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম, যেখানে আমি দুটো ক্যামেরাকে রেখেছিলাম, দিয়ে নিজেই টায়ারটাকে চেঞ্জ করে দেখিয়েছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন এখানে আই বাটনে আছে, আপনারা দেখে নিতে পারেন। সেকেন্ড যেটা হচ্ছে, আপনি ড্রাইভিং করছেন, ঠিক আছে, টায়ারটাও হয়তো পাংচার হলো, কিন্তু আপনার ওই জ্যাকটা কোথায় আছে আপনি জানেন না গাড়িতে। আপনি ডিকিতে খুঁজছেন, পেছনের সিটে খুঁজছেন, সামনের সিটের তলায় খুঁজছেন, তারপর দেখলেন যে সামনের সিটে মানে কো ড্রাইভার সিটের তলায় যে গাড়ির জ্যাকটা সেটা রাখা আছে। মানে আপনি জানতেনই না যে গাড়ির জ্যাকটা কোথায় রাখা আছে। আবার অনেক 7 সিটার আছে, 7 সিটারে কি ফার্স্ট মানে সামনের সিটেও থাকে না, সেকেন্ড সিটেও থাকে না, থার্ড সিটের তলার দিকে, থার্ড রো তলার দিকে ওই জ্যাকটা থাকে। মানে গাড়িতে টায়ার চেঞ্জ করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রাখা থাকে সেগুলো কোথায় থাকে সেটা একবার দেখে নিন। তো সেটাও একটা ড্রাইভিংয়ের পার্ট। 3 নম্বর হচ্ছে যে গাড়িটার সার্ভিসিং। গাড়িটা কখন কখন সার্ভিসিং করাতে হয়। অনেক গাড়ির ক্ষেত্রে 6 মাস ছাড়া ছাড়া সার্ভিসিং করাতে হয়, অনেক গাড়ির ক্ষেত্রে 1 বছর বাদে বাদে সার্ভিসিং করাতে হয়। তো সেটা আপনি জানেন তো আপনার গাড়ির ক্ষেত্রে কবে কবে সার্ভিসিং করাতে হয়। শুধু তাই নয়, সার্ভিসিং করানোর সময় আপনাকে কি কি জিনিস চেঞ্জ করতে হবে সেটাও আপনি জানেন তো। আপনার গাড়ির যে ওনার্স ম্যানুয়ালটা সেটা ভালো করে দেখেছেন তো। আমি বলছি না যে আপনাকে মুখস্থ করতে হবে, কিন্তু মোটামুটি একটা বুড়ি ছোঁয়া তো করে রাখতে হবে যে কোন সার্ভিসে কোন কোন পার্টসগুলো চেঞ্জ করাতে হয়, গাড়ির কোন কোন পার্টসগুলোর উপর লক্ষ্য রাখতে হয়। গাড়ি যখন সার্ভিসিং করাচ্ছেন তখন গাড়ির ইঞ্জিন অয়েল তো চেঞ্জ করছেন, তার সাথে অয়েল ফিল্টারও চেঞ্জ করতে হবে। এবার আপনার গাড়িটা ধরুন 20-30 হাজার কিলোমিটার চলে গেছে, এয়ার ফিল্টারটা খারাপ হয়ে গেছে, মানে এয়ার ফিল্টারটায় এত ধুলো জমে গেছে যে সেটা ক্লিন করা সম্ভব নয়, সেটাকে চেঞ্জ করতেই হবে। এয়ার ফিল্টার চেঞ্জ করতে কত টাকা লাগে? 400-500 টাকা। সুতরাং এয়ার ফিল্টার চেঞ্জ করা উচিত। এসি ফিল্টারের কি কন্ডিশন সেটা আপনি জানেন, চেক করিয়েছেন, ম্যানুয়াল কি বলছে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে ওনার্স ম্যানুয়ালে কি লেখা আছে, কোন কোন সময় কোন কোন পার্টসগুলো চেঞ্জ করাতে হবে বা দেখে নিতে হবে চেঞ্জ করাবার দরকার আছে কিনা। 4 নম্বর হচ্ছে, আপনি গাড়ি চালাচ্ছেন, খুব বৃষ্টি হচ্ছে, গাড়ির কাঁচগুলো তোলা আছে, এবার আপনি দেখলেন যে গাড়ির কাঁচে ফগ জমতে শুরু করেছে। এবার এই যে ফগ জমতে শুরু করেছে সেটাকে ডিফগ করবেন কি করে সেটা কি আপনি জানেন? গাড়ির কাঁচে যদি বাইরের দিকে ফগ জমে তাহলে একরকম প্রসিডিওর আছে ডিফগ করার, আবার ভেতর দিকে যদি মানে ফগ জমে সেটাকেও ডিফগ করার অন্য প্রসিডিওর আছে। তো সেগুলো তো আপনাকে জানতে হবে, সেগুলোও তো একটা ড্রাইভিংয়ের পার্ট। কারণ ওটা যতক্ষণ না আপনি করতে পারছেন ততক্ষণ আপনি ভিজিবিলিটি ভালো পাবেন না, আর ততক্ষণ আপনার গাড়ি চালাতেও অসুবিধে হবে।
সুতরাং এই জিনিসটা আপনাকে জানতে হবে। তো এটা নিয়েও আমার একটা ডিটেলে ভিডিও করা আছে, মানে ডেমো করে দেখানো আছে যে কোন কোন কন্ডিশনে ফগ জমলে কিভাবে আপনাকে ফগটা সরাতে হয়। তো সেটা আই বাটনে তো আর আসবে না, ভিডিওটা যখন শেষ হবে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। 5 নম্বর হচ্ছে যে আপনি হাই রোড ধরে যাচ্ছেন, ঠিক আছে, 80-90 স্পিডে যাচ্ছেন। এবার আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার যে স্টিয়ারিংটা আছে গাড়ির সেটা ভাইব্রেট করছে। তো এবার ভাইব্রেট করছে কেন? কারণ গাড়িটা কোনো না কোনো সময় কোনো একটা গর্তের মধ্যে পড়েছিল, দিয়ে গাড়ির ব্যালেন্সিং, মানে যে হুইল আছে সেই হুইলের ব্যালেন্সিং বিগড়ে গেছে। আর হুইলের ব্যালেন্সিং বিগড়ে যাওয়ার জন্য স্টিয়ারিংটা এফেক্ট দিচ্ছে, সেই জন্য আপনার স্টিয়ারিংটা ভাইব্রেট করছে। সেই জন্য গাড়ির হুইল ব্যালেন্সিং করানোর দরকার আছে। এমনিতে 10,000 কিলোমিটার ছাড়া ছাড়া হুইল ব্যালেন্সিংটা একবার করে নেওয়া উচিত। কিন্তু এরকম সিচুয়েশন হতে পারে যে গাড়িটা গর্তের মধ্যে পড়েছে, আপনার হুইল ব্যালেন্সিংটা ডিস্টার্ব হয়ে গেছে। তো সেক্ষেত্রে হয়তো 3,000 কিলোমিটার চলার পরেও আপনাকে হুইল ব্যালেন্সিং করাতে হতে পারে। আবার আপনি হুইল ব্যালেন্সিং, হুইল অ্যালাইনমেন্ট করিয়ে এনেছেন, তারপরে ধরুন গাড়িটা কোনো গাড্ডার মধ্যে পড়েছে, রাফ রোডের মধ্যে দিয়ে গেছে, খুব স্পিডে আপনি চালিয়েছেন, তো সেখানেও হুইল ব্যালেন্সিং, হুইল অ্যালাইনমেন্ট ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো সেখানেও তখন আপনাকে 1000 কিলোমিটার না চললেও পুনরায় আপনাকে হুইল অ্যালাইনমেন্ট আর হুইল ব্যালেন্সিং করাতে হতে পারে। এবার হুইল অ্যালাইনমেন্ট করাবেন কখন? যখন দেখবেন যে আপনি গাড়িটা সোজা রাখার চেষ্টা করছেন, মানে গাড়িটাকে সোজা রাখার চেষ্টা করছেন স্ট্রেট লাইনে, কিন্তু গাড়ির স্টিয়ারিংটা এরকম বেঁকে রয়েছে, মানে আপনার যে গাড়ির স্টিয়ারিংয়ে যে লোগোটা থাকে সেই লোগোটা আপনার সমান সমান নেই, চোখের সমান সমান নেই, সেটা হয়তো এরকম হয়ে রয়েছে কিংবা এরকম হয়ে থাকছে। তো এরকম থাকলে বা এরকম থাকলে দেখছেন যে গাড়িটা স্ট্রেট লাইনে যাচ্ছে, তো তখনই বুঝতে পারবেন যে আপনার গাড়ির যে হুইল অ্যালাইনমেন্ট সেটা ডিস্টার্ব হয়ে গেছে। সুতরাং হুইলটাকে অ্যালাইন করাতে হবে। তো এই কটা প্রসিডিওর আছে যেগুলো আপনার ড্রাইভিংয়ের সাথে ডাইরেক্টলিভাবে যুক্ত তো নয়, কিন্তু ড্রাইভিং শিখলে এই জিনিসগুলো তো জানতেই হবে, নইলে গাড়ির যে কন্ডিশন আছে সেটা দিনকে দিন খারাপ হতে থাকবে। মানে আপনি যদি হুইল অ্যালাইনমেন্ট, হুইল ব্যালেন্সিং না করান তাহলে কি হবে? টায়ারটা একদিকে ঘষতে থাকবে, কারণ টায়ারটা তো বেঁকে গেছে, টায়ারটা একদিকে ঘষে ঘষে কি হবে, টায়ারের একটা পার্টকে পুরো ঘষে তুলে দেবে, আরেক দিকটা কিন্তু ঠিক থাকবে, মানে ডিস্টার্ব হবে না। কিন্তু টায়ারটা যেহেতু বেঁকে থাকার ফলে টায়ারটা ঘষতে গেছে একটা দিক, টায়ারটাকে চেঞ্জ করাতে হতে পারে। তো টায়ার চেঞ্জ করানো মানে ধরুন 6,000-7,000 টাকার ধাক্কা। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমি অটোমোবাইল রিলেটেড ভিডিও মাঝে মাঝেই আনতে থাকি এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন,